তো আমরা আজকের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, শুরুতেই আমরা গতদিনে জেনেছিলাম যে কোষ কি। তো আজকে আমরা প্রথমেই আলোচনা করব যে কোষের বৈশিষ্ট্যগুলো কি কি। কোষের বৈশিষ্ট্য, ওকে। তো একটা কোষের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে অন্যতম যে বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা কি জানি কোষ সবকিছুর গাঠনিক একক? এটা তো আমরা জানি, তাই না? কোষ সবকিছুর কি বলো? গাঠনিক একক। তাহলে একক। এ যেহেতু গাঠনিক একক এবং কাজের একক, তাহলে সে কি করবে? আমাদের জীবদেহ গঠনের জন্য যাবতীয় উপাদান, সে যেহেতু গাঠনিক এবং আণবিক যত ধরনের গঠনের কাজ আছে সেটা সে করে, সেহেতু গাঠনিক এবং আণবিক সকল ধরনের উপাদান কোষের মধ্যে থাকবে আমাদের দেহ গঠনের জন্য। ওকে, তাহলে প্রথম পয়েন্ট এখানে লিখে নাও যে জীব দেহ গঠনের জন্য গাঠনিক এবং আণবিক উপাদানগুলোকে ধারণ করা, এটা হচ্ছে কোষের একটা বৈশিষ্ট্য। গাঠনিক এবং আণবিক উপাদানগুলোকে ধারণ করা। 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখে নাও, গাঠনিক জীবদেহ গঠনের জন্য গাঠনিক ও আণবিক উপাদান ধারণ করা। গাঠনিক ও আণবিক উপাদান ধারণ করা, বিভিন্ন অণু ধারণ করে, সে অনুযায়ী আমরা বললাম যে গাঠনিক ও আণবিক উপাদান ধারণ করা কোষের কাজ। ওকে, এছাড়া সে বাইরে থেকে বিভিন্ন কাঁচামাল গ্রহণ করে, বাইরে থেকে বিভিন্ন ধরনের কাজ করার জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল গ্রহণ করে। তাহলে এখানে লিখো যে বাইরে থেকে বিভিন্ন কাঁচামাল গ্রহণ এবং সেগুলোকে ব্যবহার করে শক্তি উৎপাদন। বাইরে, ভাই এখানকার কাঁচামালগুলো কি কি? যেমন এটা হতে পারে শর্করা, হতে পারে আমিষ, হতে পারে স্নেহ, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, ভিটামিনস, এগুলো গ্রহণ করে, বাইরে থেকে বিভিন্ন কাঁচামাল গ্রহণ করে। গ্রহণ এবং সেগুলো ব্যবহার করে, এই উপাদানগুলোকে ব্যবহার করে সে শক্তি তৈরি করে। সেগুলো ব্যবহার করে শক্তি উৎপাদন। আচ্ছা, এখন দেখো সে শক্তি তৈরি করলো, সেই শক্তিটা দিয়ে সে এখন কি করবে? এখানে লিখো যে এই তৈরিকৃত শক্তি ব্যবহার করে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে। এখানে 3 নাম্বার পয়েন্ট হবে, শক্তিটা দিয়ে সে কি করবে? সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠবে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, শক্তি ব্যবহার করে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠা। এটা হচ্ছে কোষের একটা বৈশিষ্ট্য, শক্তি ব্যবহার করে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠা। 4 নাম্বার হচ্ছে বিভিন্ন পরিবেশের বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেওয়া। বাহ্যিক উদ্দীপনায় সাড়া প্রদান করা। লিখেছো? জি ভাইয়া। একটু রেসপন্স করো। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রয়োজনে অভিযোজিত হওয়া। প্রয়োজনে অভিযোজিত হওয়া। আমাদের সব জায়গার কোষগুলো একই রকম না, তাই না? যেমন দেখো তোমার হাতের 2টা পাশ আছে, দুই পাশেই ত্বক আছে, কিন্তু দুই পাশের কোষগুলো কি একই রকম বলো তো? না ভাইয়া। তাহলে আবার পায়ের তালু যদি দেখো হাতের তালুর থেকে, দেখবা যে পায়ের তালুর কোষগুলো একটু শক্ত হয়। কারণটা কি? কারণ ওখানে বেশি ভার পড়ে। তো সবকিছু মিলিয়ে প্রয়োজনের তাগিদে কোষগুলো কি করে? তাদের বিভিন্ন ধরনের পরিবর্তন সাধন করে, যেটাকে আমরা বলি অভিযোজন। ঠিক আছে? আচ্ছা, এখন আসো
এই কয়েকটা পয়েন্ট খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো একবার করে রিডিং পড়বা, এর বেশি আর কিছু লাগবে না। 6 নাম্বার যে পয়েন্টটা আমি লিখে দিব, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এইটা আমাদের ক নাম্বার প্রশ্নে দেওয়া হয়, সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে দেওয়া হয়। সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস বজায় রাখা। হোমিওস্ট্যাসিস বজায় রাখা। বজায়, ভাইয়া ফোকাস করতেছে না। ভাইয়া ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা হয়ে যাবে, ঠিক দেখো, হোমিওস্ট্যাসিস বজায় রাখা। এখন দেখো হোমিওস্ট্যাসিস, আচ্ছা আমাকে একটু বলো তো, হোমিও অ্যান্ড হেমো এই দুইটা কথা কি সেম? আলাদা আলাদা। দুইটা কথা আলাদা। একটা কথা হচ্ছে হোমিওস্ট্যাসিস, আরেকটা হচ্ছে হেমোস্ট্যাসিস। আচ্ছা দুইটা কথা আমি একটু এটা সাইড নোট দিয়ে লিখে রাখবা। দেখো হোম কথাটার মানে হচ্ছে বাড়ি বা বাসা বা কোনো কিছু, একটা বাউন্ডেড একটা জায়গা, ঠিক আছে? হোম কথাটার মানে হচ্ছে একটা আবদ্ধ জায়গা। তাহলে এই হোম কথাটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে কোষের অভ্যন্তর ভাগ। কি বোঝানো হচ্ছে? কোষের অভ্যন্তর ভাগ। কোষের ভেতর বা কোষের অভ্যন্তর ভাগ। আর হেমো কথাটার মানে আসলে বোঝাচ্ছে হিম। হিম কি বলতো, হিম কথাটা কোন জিনিসের সাথে রিলেটেড বলতে পারবা? ঠান্ডা। না, হিমোগ্লোবিন মানে ও বায়োলজির কোন জিনিসের সাথে রিলেটেড? হিমোগ্লোবিনের সাথে। হিমোগ্লোবিন কোথায় থাকে? লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকা রক্তের পার্ট, তাহলে হেমো কথাটা দ্বারা আসলে বোঝায় রক্ত। হেমো কথাটা দ্বারা কি বোঝায়? রক্ত। রক্ত। রক্ত রিলেটেড আমাদের যে সায়েন্সটা সেটাকে বলা হয় হেমাটোলজি, ঠিক আছে? তাহলে হেমো মানে হচ্ছে রক্ত, আর হোমিও মানে হচ্ছে কোষের অভ্যন্তর, দুইটা কিন্তু সেম জিনিস না। হোমিওস্ট্যাসিস, স্ট্যাসিস কথাটার মানে আবার সেম দুই ক্ষেত্রেই। স্ট্যাসিস মানে হচ্ছে স্থির হয়ে যাওয়া, স্ট্যাসিস কথাটার মানে কি? স্থির হয়ে যাওয়া। স্থির হয়ে যাওয়া। তাহলে দেখো আমাদের, আমি একটা জিনিস একটা উদাহরণ দেই, যে আমাদের এদিকে ঠান্ডা বেশ ভালো পড়ে। ঠান্ডায় দেখা যায় যে মোটামুটি টেম্পারেচার কত নেমে যায় বলতো? 7 তিন ডিগ্রি তিন সেলসিয়াস। 4 বা 5 পর্যন্ত লাস্ট সবচেয়ে কম নেমেছিল অনেকদিন আগে, সম্ভবত 2018 বা 19-এর দিকে। আমি তখন ঢাকায় পড়াশোনা করতাম, ইয়াতে কলেজে পড়তাম। তো তখন সর্বনিম্ন নামছিল মনে হয় 2 পর্যন্ত। তো যাই হোক অনেক বেশি নেমে যায়। কিন্তু আমাদের বডি টেম্পারেচার সব সময় কত থাকে বলতো? বডি টেম্পারেচার সব সময় কত থাকে? 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট, অথবা সেলসিয়াসে বললে 36 থেকে 38 এর মধ্যেই থাকে। তাহলে দেখো বাইরে যত কিছুই হয়ে যাক, আমাদের কোষের ভেতরের টেম্পারেচার, বডির টেম্পারেচার মানে কিন্তু কোষের টেম্পারেচার, তাহলে কোষের ভেতরের টেম্পারেচার কি কখনো ওই পরিবেশের সাথে একদম নেমে যাচ্ছে বলতো? না ভাইয়া। নেমে যাচ্ছে না। কিন্তু আমরা একটা জিনিস জানি, তোমরা যখন ফিজিক্স পড়বা, থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যা পড়বা, তখন দেখবা যে কোনো একটা তাপীয় বস্তু, সেটাকে যদি তুমি কোনো শীতল বস্তুর সাথে সংস্পর্শে রাখো, তখন তাপীয় বস্তু মানে যেটা বেশি তাপ ধারণ করে আছে সেখান থেকে কম তাপমাত্রার বস্তুতে কি হয়ে যায়, তাপমাত্রা স্থানান্তর হয়। এখানে তাহলে আমাদের শরীরটা ঠান্ডা হচ্ছে না কেন, তার একটা উদাহরণ দিয়ে বলি। যে ধরো এখানে একটা এরকম কল আছে, এই কলের উপরের দিকে একটা মুখ আছে, এখানে একটা নল আছে, আবার নিচের দিকে আরেকটা নল আছে, ঠিক আছে? এখানে এতটুকু পানি ছিল, দুইটা কলই বন্ধ আপাতত সাপোজ। তো ঠিক সেই অবস্থায় তুমি যদি এখানে সমহারে দুইটা কল খুলে দাও, মানে কিছু পানি ঢুকছে কিছু পানি বের হচ্ছে, তাহলে এই পানির লেভেলটা কি চেঞ্জ হবে বলতো? না ভাইয়া। যেই হারে ঢুকছে সেই হারে বের হচ্ছে, এই পানির লেভেলটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে আমাদের শরীরেও ঠিক সেম হারে, যেই হারে পরিবেশে তাপ চলে যায়, সমহারে আমাদের শরীরে তাপমাত্রা তৈরি হয়, যার কারণে আমাদের তাপমাত্রাটা আসলে স্থির থাকে। শুধু তাপমাত্রাই না, আমাদের যে হচ্ছে তোমার
অম্ল ক্ষার যে অবস্থাটা, এটাও মোটামুটি রক্তের পিএইচ 7.4, এই পিএইচটাও সবসময় স্থির থাকে। রক্তে বিভিন্ন গ্যাস অথবা বিভিন্ন উপাদান সেগুলোও সবসময় স্থির থাকে। অর্থাৎ আমাদের দেহে সবকিছুর একটা স্থির অবস্থা বজায় থাকে। তো এই যে আমাদের দেহে বা কোষের ভেতরে যে একটা স্থির অবস্থা বজায় থাকা, এইটাকে বলা হয় কোষের ভেতরে স্থির অবস্থা। তাহলে কোনটা হবে বলো তো, উপরেরটা না নিচেরটা? উপরেরটা উপরেরটা হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস। আর রক্ত ধরো কোনো একদিক দিয়ে ঝরতেছিল, হঠাৎ করে রক্ত ঝরা বন্ধ হয়ে গেল। তো রক্ত ঝরা বা রক্তক্ষরণ বন্ধ হওয়া, এইটাকে কি বলা হয় বলতো? এইটাকে বলা হয় হেমোস্ট্যাসিস। ঠিক আছে, তাহলে আমরা এখানে পড়তেছি হোমিওস্ট্যাসিস, নট হেমোস্ট্যাসিস। জাস্ট বোঝানোর জন্য বললাম যে হোমিও আর হেমো দুইটা সেম না। ঠিক আছে, এখন দেখো হোমিওস্ট্যাসিস বজায় রাখা কোষের একটা কাজ। হোমিওস্ট্যাসিস কি সেটা একটু লিখে নাও। আচ্ছা, হোমিওস্ট্যাসিস হচ্ছে যে বাহ্যিক পরিবেশের পরিবর্তন সাপেক্ষেও অভ্যন্তরীণ পরিবেশে স্থির অবস্থা বজায় থাকা। হোমিওস্ট্যাসিস কি বলতো? বাইরে এই যে আমি বললাম তাপমাত্রা কমে গেল, কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা কি কমছে? না। কমছে না। তাহলে দেখো এখানে লিখে নাও যে বাহ্যিক পরিবেশে অবস্থার অবস্থার তারতম্যের মাঝেও তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় থাকা। স্থিতি অবস্থা বজায় থাকাকেই বলে কি, হোমিও না হেমো, কোনটা? হোমিও। হোমিওস্ট্যাসিস। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই হচ্ছে আমাদের কোষের 6টা বৈশিষ্ট্য। আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের কোষে বিভিন্ন ধরনের বিক্রিয়া হয়, যেটাকে আমরা বলি বিপাক। তাহলে 6 নাম্বার পয়েন্টটা লিখেছো সবাই? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, এখন 7 নাম্বার পয়েন্ট লিখো যে বিভিন্ন ধরনের বিপাক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। বিপাক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা, বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং সব কাজ শেষে কোষটা মারা যায়। লাস্টে লিখো মৃত্যুবরণ করা, এটাও কোষের একটা বৈশিষ্ট্য। কোষের মৃত্যু নিয়ে আমাদের একটা পড়া আছে, আমরা তখন পড়বো যে কোষ সাধারণত 2 ভাবে মারা যায়। স্বাভাবিকভাবে মরতে পারে, আবার অস্বাভাবিক ভাবেও মরতে পারে। ঠিক আছে, আত্মহত্যা নাকি স্যার? আত্মহত্যা না, কোষ, হ্যাঁ কোষ কিন্তু অনেক সময় আত্মহত্যাও করে। যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তখন নিজে নিজেই আমাদের ডাব্লিউবিসি গুলোকে ডেকে আনে, ডাব্লিউবিসি এসে তাকে খেয়ে ফেলে। কোষেরও আত্মহত্যা হয়, তো সেটা পরের ব্যাপার। ঠিক আছে, তো আলটিমেটলি এগুলো হচ্ছে আমাদের একটা কোষের বৈশিষ্ট্য, যে কোষে কি কি বৈশিষ্ট্য আছে। আমরা প্রথম পয়েন্ট পড়লাম যে আণবিক এবং গাঠনিক উপাদান ধারণ করা, বাইরে থেকে বিভিন্ন কাঁচামাল ধারণ করা বা গ্রহণ করা, সেই কাঁচামালগুলো আচ্ছা ভাইয়া, ব্যবহার করে শক্তি তৈরি করা। হ্যাঁ বলো। এখানে এগুলাকে কাঁচামাল কেন বলা হচ্ছে? এখন বইয়ের ল্যাঙ্গুয়েজ এটাই, এজন্য আমিও এটাই পড়াচ্ছি। এটা হয়তো অন্য বইয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে। তোমরা কি জানো বায়োলজির টোটাল 23টা রাইটারের বই আছে, তো এক এক বইয়ে হয়তো এক এক ল্যাঙ্গুয়েজ, তো এই আর কি, ওয়াও, মানে এত কম বই! নাথিং মারাত্মক। সিগনিফিক্যান্ট। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পড়লাম, এর মধ্যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে ওই হোমিওস্ট্যাসিস। এর আর বাকি বৈশিষ্ট্যগুলো অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তাহলে আমরা এরপরে আমরা 2টা টার্ম সম্পর্কে জানবো, একটা হচ্ছে কোষ তত্ত্ব এবং আরেকটা হচ্ছে কোষ বিদ্যা। কোষ তত্ত্ব, কোষ তত্ত্ব জিনিসটা কি, যে কোষের সার্বিক জিনিসগুলোকে একটা থিওরির আকারে প্রকাশ করা হয়,
এইটাকেই বলা হয় কোষ তত্ত্ব। কোষের যাবতীয় বৈশিষ্ট্য আছে সেগুলোকে একটা থিওরির আকারে প্রকাশ করা হয়। এটার ইংরেজি হচ্ছে সেল থিওরি। এটার ইংরেজি কি? সেল থিওরি। থিওরি। ওকে, তো সেল থিওরি এর থিও থেকে প্রথম নামটা আসবে। এখান থেকে একটা এমসিকিউ আসে পরীক্ষায় যে কোষ তত্ত্ব কে কে দেন, তো সেই নামটা আমাদের জানতে হবে। সেল থিওরি, থিওরি থেকে মনে রাখবা থিওডোর সোয়ান। কি নাম? থিওডোর সোয়ান। থিওডোর সোয়ান। আচ্ছা, এই সোয়ানের স থেকে আবার দ্বিতীয় নামটা মনে রাখবা স্লেইডেন। এটার শেষটা দিয়ে প্রথম নাম, এর শেষটা দিয়ে আবার দ্বিতীয় নাম স্লেইডেন। তাহলে কি কি নাম বললাম বলতো? সেল থিওরি কে কে দেন? প্রথম জনকে থিওডোর সোয়ান। থিওরি, সেখান থেকে থিওডোর সোয়ান। সোয়ান। সোয়ানের স থেকে স্লেইডেন। এবং 3 নাম্বার যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে, তার নাম হচ্ছে রুডলফ ভিরকো। রুডলফ বা রুডলফ যেটাই বলো, ভিরকো। সঠিক উচ্চারণ হচ্ছে ভিরকো, কিন্তু তোমাদের বইয়ে এর দুইটা উচ্চারণ দেওয়া আছে এই আবুল হাসান স্যারের বইয়ে। একটা হচ্ছে ভার্চু, আরেকটা হচ্ছে ভিরসাও। একই ব্যক্তি, প্রথম অধ্যায়ে দেওয়া আছে ভার্চু, দ্বিতীয় অধ্যায়ে দেওয়া আছে ভিরসাও। ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা সঠিকটা জানবো। ইংরেজি বানানটা হচ্ছে VIRCHOW, ভিরকো। তো যেহেতু ভিরকো, এটার বাংলা এখানে সঠিক ইয়াটা, একটু মাইক্রোফোন গুলো মিউট করো, ওকে? বাংলা এখানে 3টা রূপ আছে, একটা ভিরকো, ভার্চু এবং ভিরসাও। আমরা এই ভিরকোর কথাটাই মনে রাখবো, ঠিক আছে? এটাই সঠিক উচ্চারণ। তাহলে দেখো, আমরা প্রথমেই জানবো যে সেল থিওরি আসলে কারা দেন। থিওরি থেকে বলো তো প্রথম নাম কি, কে দেন? থিওডোর সোয়ান। থিওডোর সোয়ান। সো থেকে আরেকটা বলো নাম। স্লেইডেন। স্লেইডেন। আর একটু কন্ট্রোভার্সি আছে একটা নামে, সেই নামটা কি বলো তো? রুডলফ ভিরকো। রুডলফ ভিরকো। ঠিক আছে, আচ্ছা। এখন আসো, এই এই যে কোষ তত্ত্ব, এটা আসলে কি বলে আমাদের? এই কোষ সম্পর্কে কোন কথাগুলোকে নিয়ে আসলে কোষ তত্ত্ব গঠিত হয়? এখানেও সেম কথা বলা হয়েছে যে কোষগুলো হচ্ছে মানে কোন একটা জীব হইতে গেলে তাকে আগে কোষ দ্বারা গঠিত হতে হবে। তাহলে সকল জীব মাত্রই কোষ দিয়ে গঠিত। জীব কি দ্বারা গঠিত? কোষ দ্বারা। কোষ দ্বারা গঠিত, নাম্বার 1। নাম্বার 2, যে এই কোষ হচ্ছে গাঠনিক এবং কার্যকরী একক। কোষ কি? গাঠনিক ও কার্যকরী একক। এবং লাস্ট কথা হচ্ছে যে সকল কোষ তৈরি হয় পূর্ব সৃষ্ট কোষ থেকে। সব কোষ সৃষ্টি হয়, মানে প্রথম কোষটা কোথা থেকে সৃষ্টি হয়েছিল বলতো? জড় বস্তু থেকে। আর তারপরে যে কোষগুলো তৈরি হয়েছে প্রথম কোষের পরে, সেগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? সকল কোষ সৃষ্টি হয় পূর্ব সৃষ্ট কোষ থেকে। কোথা থেকে? পূর্ব সৃষ্ট কোষ থেকে। পূর্ব সৃষ্ট কোষ থেকে। এইটা দ্বারা আসলে কি, কোন প্রক্রিয়াকে বোঝাচ্ছে বলতো? কোষের বিভাজন। বিভাজন, মানে আগের কোষ থেকে বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি হয়। তাহলে এই থিওরি থেকে আমাদের এই কয়েকটা কথা একটু জানতে হবে যে কারা দেন এবং থিওরিতে আসলে কি কি বলা আছে, সারমর্মটা কি। তাহলে থিওরি থেকে আমরা মনে রাখবো থিওডোর সোয়ান, স্লেইডেন এবং ভিরকো। এরপরে আমরা মানে এখান থেকে জানবো যে এই কোষ তত্ত্বের আন্ডারে বলা আছে যে সকল জীব কোষ দ্বারা গঠিত। কোষ হচ্ছে গাঠনিক ও কার্যকরী একক, এবং যেই কোষগুলো তৈরি হয় তারা তৈরি হয় কোথা থেকে? আগের কোন কোষ থেকে। কোন প্রক্রিয়ায় বলতো? কোষ বিভাজন প্রক্রিয়ায়। ঠিক আছে, এই হচ্ছে কোষ তত্ত্ব। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষ বিদ্যা। কোষ বিদ্যা।
কোষবিদ্যা এর ইংরেজি হচ্ছে সাইটোলজি। দেখো, সাইটো কথাটা যেখানেই পাবা, সাইটো বা সাইট, এই সাইটো কথাটার মানেই হচ্ছে কোষ, ঠিক আছে? আর বিদ্যা রিলেটেড ওয়ার্ড কি বলতো? লজি, লজি। তাহলে কোষ বিদ্যার ইংরেজি কি দাঁড়াবে? সাইটোলজি। সাইটোলজি। তাহলে মনে রাখবা, এটা এটা অত ডিটেলসে লেখার দরকার নাই, জাস্ট যেখানে কোষের সবকিছু নিয়ে আলোচনা করা হয়, কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, যা কিছু আছে, কোষের মৃত্যু, সবকিছু যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কোষবিদ্যা। এটা কখনো জানতে চাবে না যে কোষবিদ্যা কি। এখন তোমাদের যে প্রশ্নটা আসবে কোষবিদ্যা থেকে, যে কোষবিদ্যা এর জনক কে, এটা আমি পড়িয়েছি, বলো তো কোষবিদ্যা এর জনক কে? রবার্ট হুক। রবার্ট রবার্ট হুক। কিন্তু কিন্তু কাহিনী আছে। কাহিনী হচ্ছে, তিনি যখন এটা বলেছিলেন, একটু মাইক্রোফোন গুলো মিউট করো, হ্যাঁ। তিনি যখন এটা বলেছিলেন তখন আসলে সেখানে অত বেশি এটা নিয়ে বিস্তর গবেষণা হয় নাই, কিন্তু পরে এটা নিয়ে আরো অনেক বেশি বিস্তর গবেষণা হয়েছে, আরো অনেক অ্যাডভান্সড হয়েছে প্রক্রিয়াটা। তো সবকিছু মিলায় আগের যে অংশটা, তোমরা নিশ্চয়ই জানো ফিজিক্সের দুইটা পার্ট, একটা সনাতন ফিজিক্স, একটা আধুনিক ফিজিক্স, এটা কি জানো? মডার্ন ফিজিক্স আর আগের জানি ফিজিক্স। স্যার। তো আগের ফিজিক্সের জনক কাকে বলা হয়? সেটা তো জানি। নিউটনকে। নিউটনকে বলা হয়। আর মডার্ন ফিজিক্সের জনক কাকে বলা হয়? আইনস্টাইনকে মনে হচ্ছে। আইনস্টাইনকে। তো এই জন্য প্রত্যেকটা দুইটা রূপ আছে। এখানেও কোষবিদ্যার আগের রূপটার জনক হচ্ছে রবার্ট হুক, কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল আধ- পি সোয়ানসন। আধুনিক কোষবিদ্যা এর জনক হচ্ছেন কার্ল কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন, ঠিক আছে? স্যার পূর্ণরূপ কি এর? এটার পূর্ণরূপটা, পি এর পূর্ণরূপটা আমার জানা নাই, এটা একটু গুগল করলেই পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আধুনিক কোষবিদ্যা এর জনক জানলাম, নরমাল কোষবিদ্যা এর জনক জানলাম। কোষবিদ্যা সম্পর্কে আলোচনা শেষ। এখন আমরা পড়ব কোষের পরিমাপ। কি পড়ব? কোষের কোষের পরিমাপ। পরিমাপ। কোষের ভাইয়া পরিমাপের, আধুনিক কোষবিদ্যার জনকটা যদি আরেকবার। আচ্ছা একটু দাঁড়াও। আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল, CARL, কার্ল পি সোয়ানসন, SWANSON, সোয়ানসন। লিখেছো? জি ভাইয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু জানলাম। এখন আমরা জানবো কোষের পরিমাপের একক। কোষ সাধারণত খুব ছোট একটা জিনিস, মাইক্রোস্কোপে দেখা যায় এরকম একটা জিনিস, খালি চোখে সাধারণত দেখা যায় না। কিন্তু একটা কোষ তোমরা প্রতিনিয়ত দেখো, কেউ কি বলতে পারবা সেই কোষটা কি? সিঙ্গেল উটপাখির কোষ। ডিম। উট পাখির ডিম তুমি প্রতিদিন দেখো? ও, ডিম, মানে হচ্ছে দেখি তো স্যার। সহজ কথা হচ্ছে ডিম, যেটা আমরা খালি মুরগির চোখে ডিম। দেখি। মুরগি, হাঁস, যাই হোক, পাখির ডিম, যেটাই হোক, ডিম, ডিম হচ্ছে একটা কোষ, সিঙ্গেল কোষ, ডিম্বাণু বলে যেটাকে। এটা একটা জনন কোষ, ঠিক আছে? তো এই কোষটা আমরা দেখতে পাই। তো কোষের পরিমাপের যে রেঞ্জটা, খুব ছোট থেকে শুরু করে একেবারে খালি চোখে দেখা যাওয়া এতটা পর্যন্ত আছে। তো এই জন্য আমরা এখানে অনেকগুলো, একটা রেঞ্জে অনেকগুলো একক ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিছু কোষের ক্ষেত্রে সেন্টিমিটার ইউজ করি। কি কি একক ইউজ করা হয় সেটা দেখো। সেন্টিমিটার, তারপরে আমরা ইউজ করতে পারি মিলিমিটার, তারপরে আমরা ইউজ করতে পারি মাইক্রোমিটার। লিখেছো? মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে কি? 10^6। মাইক্রোমিটার মানে কি? 10^, ব্র্যাকেটটা বড় হবে। আচ্ছা, 10^6 মিটার। 4 নাম্বার দেখো, ন্যানোমিটার, এটার মানে হচ্ছে 10^9 মিটার। ওকে, 5 নাম্বারে লিখো অ্যাংস্ট্রম, এককটা আমরা ইউজ করি, এটা 10^10 মিটার। এছাড়া পিকো এককটা আমরা ইউজ করি, পিকো, এটা আমরা ইউজ করি ডিএনএ পরিমাপের ক্ষেত্রে। কখন?
ডিএনএ পরিমাপের ক্ষেত্রে ডিএনএ এর ক্ষেত্রে ইউজ করি। পিকো হচ্ছে 10^12। কত? 10^12। ঠিক আছে, এই এককগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি, এই কিছু একক। ওকে, 5-এর পর 6 হবে। আচ্ছা, এখন আসো, এই এককগুলো তো আমরা ইউজ করে থাকি, এখন আমাদের জানতে হবে যে কোষ, পৃথিবীতে সবচেয়ে বড় কোষ কোনটা, পৃথিবীতে সবচেয়ে ছোট কোষ কোনটা, মানব দেহে সবচেয়ে বড় কোষ কোনটা, সবচেয়ে ছোট কোষ কোনটা। তাহলে একটু লিখে নাও। পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে বড় কোষ, সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। কোনটা? উট পাখির ডিম। উট পাখির ডিম। এর পরিমাপটা মনে রাখতে হবে, 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। উট পাখির ডিমের পরিমাপ কত? 17 মানে সেন্টিমিটার ইন্টু যদি আমরা 12.5 ক্ষেত্রফল সেন্টিমিটার। চিন্তা করি, 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। আর সবচেয়ে ছোট কোষ, পৃথিবীতে সবচেয়ে ছোট কোষ হচ্ছে, এইটাকে বলা হয় মাইকোপ্লাজমা। এটা আসলে একটা ব্যাকটেরিয়া। সবচেয়ে ছোট কোষ কি? মাইক্রোপ্লাজমা। মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। GALLISEPTICUM। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ওকে, এটা হচ্ছে পুরো বৈজ্ঞানিক নাম। সংক্ষেপে শুধু মাইকোপ্লাজমা বলা হয়, অথবা এটাকে বলা হয় PPLO। এর ফুল ফর্মটা হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ওকে, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় কোষের নাম কি বলতো? উট পাখির ডিম। উট পাখির ডিম। আর পৃথিবীতে সবচেয়ে ছোট কোষের নাম কি? মাইক্রোপ্লাজমা মাইকোপ্লাজমা। গ্যালিসেপ্টিকাম। মাইক্রো না কিন্তু, মাইকো। মাইক্রো, হ্যাঁ। মাইকো, MYCO, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটাকে বলা হয় PPLO বা প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আমাদের নাম যেমন, ডাকনাম যেমন মানুষ, কিন্তু বৈজ্ঞানিক নাম কি? হোমো হোমো সেপিয়েন্স। সেপিয়েন্স। তো এরও বৈজ্ঞানিক নাম এটা, ডাকনাম হচ্ছে এটা। ওকে, ভাই আপনি আন্ডারলাইন করেননি, কাটে দিবে স্যার। না কাটবে না, এখানে কাটার মতো কেউ নাই, স্যার কেউ নাই। ওকে, তোমরা আন্ডারলাইন করলেই হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মানব দেহে। পৃথিবীতে জানলাম, এখন জানবো কি? মানব দেহে। মানব দেহে সবচেয়ে বড় কোষ হচ্ছে মোটর নিউরন। সবচেয়ে বড় কোষ হচ্ছে আমাদের একটা নিউরন, সেই নিউরনটার নাম হচ্ছে মোটর নিউরন। কোন নিউরন? মোটর। মোটর নিউরন। মোটর নিউরনের দৈর্ঘ্যটা হচ্ছে 1.37 মিটার। কত? 1.37 মিটার। 1.37 মিটার। এটা পুরো আমাদের স্পাইনাল কর্ড, মানে ঘাড়ের এখান থেকে শুরু করে পুরো একদম পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তো 1.37 মিটার। আর মানব দেহে সবচেয়ে ছোট কোষ, এইটা নিয়ে একটু কন্ট্রাডিকশন আছে, কন্ট্রোভার্সি আছে। সবচেয়ে ছোট কোষ হচ্ছে, মনে রাখবা আমরা যেই বইটা ফলো করছি, অর্থাৎ আবুল হাসান স্যারের বইয়ে এটা দেওয়া আছে, অণুচক্রিকা। কোনটা? অনুচক্রিকা। অণুচক্রিকা। এটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। কিন্তু অনেকে এই যে অণুচক্রিকা আছে, বা যেটাকে আমরা প্লাটিলেট বলি, এই প্লাটিলেটকেই কোষ মানতে নারাজ। প্লাটিলেটকে কি তারা কোষ কোষ মানে মনেই করে না, সেখানে বড় আর ছোট তো পরের ব্যাপার, তাই না? তাহলে অনেকে অণুচক্রিকাকে কোষ মনেই করেন না, সেই ক্ষেত্রে তারা বলেন সবচেয়ে ছোট কোষ হচ্ছে মানব শুক্রাণু। এইটা হচ্ছে গাজী আজমল স্যারের বই, গাজী আজমল স্যারের বই। তাহলে আমাদের অপশন কি হবে, মানে আমাদের
টেকনিক কি হবে পরীক্ষায়? আমরা আগে অপশন দেখব যে কোন অপশনটা আছে। যেই অপশনটা আমাদের কাছে মনে হবে যে এখানে অণুচক্রিকা আছে, শুক্রাণু নাই, তাহলে অণুচক্রিকা দিব। যদি শুক্রাণু থাকে অণুচক্রিকা না থাকে তখন শুক্রাণু দিব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দুইটাই যদি থাকে তখন কোনটা দিব? তখন আমি বলবো শুক্রাণু দিতে। কোনটা দিতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কোনটা? শুক্রাণু। শুক্রাণুটা। এই কণিকাগুলো, রক্ত কণিকাগুলো আসলে কোষ না, কারণ এদের নিউক্লিয়াস নাই, এদের ভেতরে সাইটোপ্লাজম নাই, কোষীয় কোনো জিনিসপত্র নাই, এদেরকে আমরা আসলে কোষ বলতে পারি না। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? তাহলে স্যার আবুল হাসান স্যার এত কিছু জানার পরেও কেন ওটাকে কোষ বলছে? এখন ব্যাপারটা কি, অনেকের অনেক মতবাদে ভুল আছে। আবুল হাসান স্যারের বই তো, এইটা তো লাস্ট এডিশনে অ্যাড করা হয়েছে। আবুল হাসান স্যার তো আর নিজে এগুলো অ্যাড করেন না, ওনার যারা ছিল তারা হয়তো এটাকে অ্যাড করছে। সেটা এখন আসলে বই বাড়ানোটাই হচ্ছে মূল চিন্তা। যারা রাইটার আছে তারা প্রতি বছর বছর 20-22টা করে পেজ বাড়ায় দেয়, বাড়ায় দিয়ে নতুন এডিশন বাইর করে। তো ইনফরমেশন গুলো হয়তো ওভাবে করে নাই, আর কিছু ইনফরমেশন নিয়ে এমনি কন্ট্রোভার্সি আছে। তো এটা হয়, আসলে সমস্যা হয় না, সমস্যা মনে করার কিছু নাই। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন গুলো সাধারণত দেওয়া হয় না। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদে সবচেয়ে লম্বা কোষ, উদ্ভিদের দেহে সবচেয়ে লম্বা কোষ হচ্ছে, মনে রাখবা, র্যামি। র্যামি বলা হয়। ঠিক আছে, র্যামি গাছের তন্তু, র্যামি গাছের তন্তু। স্যার র্যামি বানান ব্যামি লিখছেন। আরে ভাই এত ভুল ধরিও না, ওকে? আচ্ছা, সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। BULARIA। আচ্ছা, এটা আগে একটু বলে রাখি, যদি কোনো কিছু আমার বলার সাথে লিখাতে একটু এদিক ওদিক হয়, তোমরা আমার বলাটাকে প্রিফার করবা। ওকে, আচ্ছা আচ্ছা। ভাইয়া। তাহলে সবচেয়ে বড় কোষ সবচেয়ে লম্বা কোষ, কিন্তু ছোট কোষের ইনফরমেশন বইয়ে নাই। ওকে, আচ্ছা। এখন আসি, উদ্ভিদ গেল, মানুষ গেল, আর পুরো বিশ্ব গেল। এখন আসি গড় বা এভারেস্ট। গড়ে কোষের ব্যাস হচ্ছে, গড়ে একটা কোষের ব্যাস হচ্ছে 10 মাইক্রোমিটার, আর ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম। এটা গড়। আমরা তো জানি যে অনেক বড় কোষ আছে, অনেক ছোট কোষ আছে, তাহলে মাঝামাঝি তো একটা অংশ থাকা উচিত, তাই না? তো সেই মাঝামাঝি বা গড়, গড় ব্যাস কত বা গড় আকার কত বলতো? 10 মাইক্রোমিটার। 10 মাইক্রোমিটার। আর গড় ওজন কত? 1 ন্যানোগ্রাম। 1 ন্যানোগ্রাম। তাহলে আমাদের মোটামুটি কোষের আকার নিয়ে পড়াশোনা শেষ। এখন আমরা আজকে যে জিনিসটা সম্পর্কে এখন জানবো সেটা হচ্ছে কোষের উপাদান, কোষীয় উপাদান। একটা কোষে কি কি থাকে, কোষের উপাদান। আচ্ছা, এটা তোমরা একটা পেজ এইভাবে সাইড থেকে, মানে ভার্টিক্যালি না ধরে হরাইজন্টালি ধরো একটা পেজ, এভাবে হরাইজন্টালি নাও। আমি বড় একটা ফ্লো চার্ট করব, ঠিক আছে? এই বড় ফ্লো চার্টটা, মানে ফ্লো চার্ট বলতে এই যে একটা, তার নিচে আবার 2-3টা থাকবে, এরকম করে বড় একটা অংশ আমি আঁকবো। সো তোমরা একটু ওই ওই অনুযায়ী ওই স্পেস মাথায় রেখে এটা লেখা শুরু করো, ঠিক আছে? তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু বুঝাই। তোমরা কি এই দুইটা ওয়ার্ড শুনেছো, প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজম? জি ভাইয়া শুনছি। জি ভাইয়া। প্রোটোপ্লাজম। তো এই দুইটা ওয়ার্ড কি সেম নাকি আলাদা? আলাদা ভাইয়া। আলাদা। কোন দিক দিয়ে আলাদা বলো তো? স্যার প্রোটোপ্লাস্টের মধ্যে জীবিত প্লাস মৃত মানে হচ্ছে সজীব প্লাস নির্জীব দুইটাই থাকে, আর প্রোটোপ্লাজমে শুধু সজীব অংশগুলো থাকে। আচ্ছা, এক্স্যাক্টলি। প্রোটোপ্লাস্ট জিনিসটা হচ্ছে এখানে কোষ প্রাচীরের ভেতরে থাকা যা কিছু আছে। প্রোটোপ্লাস্ট কথাটার মানে কোষ প্রাচীরের ভেতরে, ধরো একটা উদ্ভিদের কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের ভেতরে থাকা সমুদয় অংশ। কোষ প্রাচীরের ভেতরে থাকা কি?
সমুদয় অংশ। কোষ প্রাচীরের ভেতরে থাকা সমুদয়, সমুদয় মানে সব, ব্র্যাকেটে লিখো জীবিত প্লাস মৃত, সকল অংশ। আর প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীরের ভেতরে থাকা জীবিত অংশ। শুধু জীবিত অংশটাকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজম দুইটার পার্থক্য কি ক্লিয়ার? কোষ প্রাচীর কোনোটাতেই নাই, কোনোটাতেই ইনক্লুডেড না। কোষ প্রাচীরের ভেতরে, কোষ প্রাচীরের ভেতরে যা কিছু আছে সবকিছুকে একত্রে কি বলবো? প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট। আর কোষ প্রাচীরের ভেতরে শুধু জীবিত অংশটাকে কি বলবো? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। তাহলে দেখো, একটা কোষ, আমরা যখন একটা উদ্ভিদ কোষ দেখছি, উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে কি আছে? সবচেয়ে বাইরে কি আছে? কোষ প্রাচীর। এখানে লিখো বহিস্থ। কোষ প্রাচীর জীবিত না জড়? জড়। তাহলে লিখো বহিস্থ মৃত বস্তু, যেটাকে বলা হয় কোষ প্রাচীর। বহিস্থ মৃত বস্তুটাকে কি বলা হয়? কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের ভেতরে থাকা সমুদয় অংশ যেটা, পুরোটাকে একত্রে কি বলা হয়? প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট। লেখাগুলো না বুঝা যাচ্ছে না। লেখা কি দেখা যাচ্ছে না? মাঝে মাঝে প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমি বাকিদের জন্য বলছি, তোমাদেরও কি সেম প্রবলেম হচ্ছে? একটু রেসপন্স করো তো। না ভাই, আমি তো দেখা পাচ্ছি। আচ্ছা, তাহলে যার একটু দেখতে সমস্যা হচ্ছে, তুমি একটু তোমার নেট কানেকশনটা চেক করো। যদি নেটে প্রবলেম থাকে তাহলে এমন হতে পারে, তুমি দরকার হয় একবার বের হয়ে যাও, বের হয়ে গিয়ে আবার জয়েন করো, ওকে? আচ্ছা দেখো, তাহলে কোষের বাইরে যে মৃত বস্তুটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরের ভেতরে যা কিছু আছে সবকিছুকে একত্রে আমরা কি বলি? যা কিছু আছে সবকিছুকে একত্রে কি বলি? প্রোটোপ্লাস্ট। তাহলে এই প্রোটোপ্লাস্টের আবার কয়টা পার্ট থাকবে? জীবিত পার্ট থাকবে, সজীব উপাদান থাকবে, তাই না? জি ভাইয়া। আরেকটা কি? নির্জীব উপাদান থাকবে। কিন্তু এইটা কি বহিস্থ হবে না অন্তস্থ হবে? অন্তস্থ হবে। অন্তস্থ নির্জীব বস্তু। আর তার সাথে কি? সজীব বস্তু। সজীব বস্তুটারই নাম কি হবে? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। এইটুকু কি ক্লিয়ার? একটু রেসপন্স করো। জি ভাইয়া। তাহলে আমরা ভাইয়া আপনি বললাম, তাড়াতাড়ি মিশিয়ে দিবেন না তো, আপনি খুবই তাড়াতাড়ি মিশাই দেন। আচ্ছা ঠিক আছে, দেখো, কোষ, কোষের বাইরে আছে কি? বহিস্থ মৃত বস্তু। বহিস্থ মৃত বস্তুটার নাম কি? কোষ প্রাচীর। আচ্ছা, এই কোষ প্রাচীরের ভেতরে যা কিছু আছে জীবিত প্লাস মৃত সবকিছুকে একত্রে কি বলা হয়? প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট। তাহলে এখানে আমরা বলে দিলাম একটু আগে, জীবিত প্লাস কি? মৃত। মৃত। তাহলে জীবিত অংশটাকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। আর মৃত অংশটাকে কি বলা হয়? অন্তস্থ নির্জীব নির্জীব বস্তু। বস্তু। এখন আসো, এই অন্তস্থ নির্জীব বস্তুগুলো আবার তিন ধরনের হতে পারে। অন্তস্থ নির্জীব বস্তুগুলো কয় ধরনের হতে পারে? 3 ধরনের হইতে পারে। তিন ধরনের হতে পারে। প্রথম যেটা, সেটা হচ্ছে সঞ্চয়ী উপাদান। সঞ্চয়ী উপাদান যেটা সে সঞ্চয় করে রাখে। দ্বিতীয় যেটা, এটা হচ্ছে নিঃসৃত উপাদান বা নিঃসৃত পদার্থ। নিঃসৃত যেটা সে ক্ষরণ করে, নিঃসৃত পদার্থ। আর লাস্টে যেটা, এটা হচ্ছে বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ। তো এখান থেকে খুব বেশি এমসিকিউতে প্রশ্ন আসে যে নিচের কোনটি সঞ্চয়ী পদার্থ, নিচের কোনটি নিঃসৃত পদার্থ, নিচের কোনটি বর্জ্য পদার্থ। তাহলে আমরা সাধারণত যে খাবারগুলো খাই, আমাদের প্রধান খাবার কোন তিনটা বলো তো? আমিষ, মানে শর্করা, খাদ্য উপাদান স্নেহ। 6টা, তার মধ্যে প্রধান খাবার কয়টা? আমিষ, শর্করা, স্নেহ। শর্করা, আমিষ, স্নেহ।
তাহলে এই তিনটাকেই, যেগুলো আমাদের প্রধান খাবার, এদেরকেই আমরা কি করব? সঞ্চয় করব, তাই না? আমরা তো সবকিছু কি সঞ্চয় করার দরকার আছে বলতো? সবকিছু না সঞ্চয় ভাইয়া। করার প্রয়োজন নাই। তাহলে আমাদের সঞ্চয়ী পদার্থগুলো মনে রাখার ওয়ে কি? আমরা মনে রাখবো যে প্রধান তিনটা খাদ্য উপাদান যেগুলো আমরা খাই, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো কি কি সেগুলো? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেট, হাইড্রেট, বা বাংলায় লিখো শর্করা। কার্বোহাইড্রেট বা বাংলায় লিখো কি? শর্করা। প্রোটিন, PROTEIN, প্রোটিন, ব্র্যাকেটে লিখো আমিষ। আর লিপিড, ব্র্যাকেটে লিখো স্নেহ। তাহলে সঞ্চয়ী পদার্থ কি কি বলতো? আমরা কিভাবে মনে রাখছি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, সিপিএল। সিপিএল দিয়ে, অথবা যেটা বললাম যে আমাদের যেগুলো মেইন খাবার, মেইন পুষ্টি উপাদান যেগুলো, সেগুলো অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। ওকে। জি আচ্ছা, ভাইয়া। এখন আসো নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থগুলো মনে রাখার জন্য আমরা মনে রাখবো PHEN, ফেন। নিঃসৃত পদার্থগুলো কি দিয়ে মনে রাখবো বলতো? ফেন, PHEN, ফেন। ফেন মানে ফেনা, ঠিক আছে? যাই হোক, তো নিঃসৃত পদার্থগুলো বের হয়ে মনে রাখবা ফেনা তৈরি করে, তাহলে ফেন দিয়ে মনে রাখবো। পি ফর পিগমেন্ট। পি ফর কি? পিগমেন্ট। পিগমেন্ট বা রঞ্জক। রঞ্জক, এটার আন্ডারে লিখো যে বিভিন্ন ধরনের পিগমেন্ট আছে। তোমরা কি কোনো পিগমেন্টের নাম জানো? কি? জ্যান্থফিল, হ্যাঁ, জ্যান্থোফিল, ক্যারোটিন। ক্যারোটিন। আসলটা হ্যাঁ বলো। ভাইয়া। গাছ, গাছের আসল যেটা, সবুজ গাছে। মনে নাই, মনে পড়তেছে না। ক্লোরোফিল। ক্লোরোফিল, হ্যাঁ। তাহলে এটা একটু লিখো, ক্লোরোফিল। ক্লোরোফিল, তারপরে লিখো হচ্ছে ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো। তারপরে লিখো হরমোন, এইচ দিয়ে হচ্ছে হরমোন। ই দিয়ে লিখো এনজাইম। আরেকটা রাসায়নিক বস্তু সে ক্ষরণ করে, তার নাম হচ্ছে নেকটার। নেকটার। ওকে। জি তাহলে ভাইয়া। নিঃসৃত পদার্থগুলো আমরা কি দিয়ে মনে রাখছি বলতো? ফেন। ফেন ফুল ফর্ম কি? পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার। PHEN, পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার। নেকটার। এখন পিগমেন্টটাকে আবার ভেঙে ভেঙে দিতে পারে, যে ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরোফিল, এগুলো। ওকে। জি ভাইয়া। আর হরমোন, এনজাইম, নেকটার, এগুলো এভাবেই আসবে। হরমোনে অনেকগুলো নাম আছে, অক্সিন, জিবেরেলিন, অনেকগুলো, অনেক ধরনের হরমোন আছে। এনজাইম, এরকম অনেক এনজাইম আছে উদ্ভিদের মধ্যে। আর নেকটার হচ্ছে একটা রাসায়নিক বস্তু বা রাসায়নিক একটা পদার্থ, ঠিক আছে? তাহলে এখান থেকে এই দুইটা আমরা মুখস্থ করব। সঞ্চয়ী পদার্থটা মুখস্থ করব, নিঃসৃত পদার্থটা মুখস্থ করব। বর্জ্য পদার্থটা মুখস্থ করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ তোমাকে যদি জিজ্ঞেস করা হয় নিচের কোনটা সঞ্চয়ী পদার্থ, তুমি তো এটা মুখস্থ করছো, তাহলে তুমি অ্যান্সার দিতে পারবা। নিচের কোনটা নিঃসৃত পদার্থ, তুমি অ্যান্সার দিতে পারবা। কিন্তু যদি বলে নিচের কোনটা বর্জ্য পদার্থ, তাহলে অবশ্যই ওখানে বাকি তিনটা অপশন কি থাকবে? কাদের মধ্য থেকে থাকবে? বাকি আলাদা থাকবে। বাকি তিনটা অপশন অবশ্যই সঞ্চয়ী এবং নিঃসৃত থেকে থাকবে। নিচের ও, কোনটি বর্জ্য পদার্থ, তাহলে একটা থাকবে বর্জ্য পদার্থের অপশন, বাকি তিনটা অপশনই এই দুইটার মধ্য থেকে থাকবে। তুমি তো এই তিনজনকে চেনো, তাহলে এই তিন যাকে তোমার অচেনা মনে হবে সেটাই কি হবে? বর্জ্য বর্জ্য পদার্থ। পদার্থ। নিচের কোনটি সঞ্চয়ী নয়, তুমি সঞ্চয়ী গুলোকেও চেনো, নিঃসৃত কেও চেনো, তাহলে সঞ্চয়ী তিনটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে অপশনে সেটা হবে সঞ্চয়ী নয়। নিচের কোনটি নিঃসৃত নয়, তিনটা থাকবে এই পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটারের মধ্য থেকে, বাকি একটা থাকবে আলাদা কিছু। ওকে। আর বর্জ্য পদার্থ, নিচের কোনটি বর্জ্য পদার্থ নয়, এরকম প্রশ্ন আসলে তোমার দেখবা যে তিনটা নামই তোমার পরিচিত হবে, একটা নাম অপরিচিত হবে। এই যে তিনটা নাম, এদের মধ্য থেকে একটা এর মধ্য থেকে, তাহলে কোনটা বর্জ্য পদার্থ নয়, সরি, একটা নাম থাকবে এসবের মধ্য থেকে, আর বাকি তিনটা থাকবে বর্জ্য পদার্থ। যাই হোক, তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। তারপরও আমি বর্জ্য পদার্থের নামগুলো লিখে দিচ্ছি। লিখো রেজিন,
রেজিন, কিন্তু এটা মুখস্থ করতে যাওয়ার দরকার নাই। ট্যানিন, গাম, আঠা, ল্যাটেক্স, ল্যাটেক্স, জৈব অ্যাসিড, উদ্বায়ী বস্তু, বিভিন্ন ধরনের উদ্বায়ী বস্তু, মানে উড়ে যায় যেগুলো, ঠিক আছে। আর লাস্টে লিখো খনিজ পদার্থ বা খনিজ লবণ। এই খনিজ লবণগুলোকে দুইটা রূপে তার মাঝে পাওয়া যায়। কিছু কিছু খনিজ লবণ থাকে, দুই ধরনের খনিজ লবণ। একটা লিখো ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম অক্সালেট যেটা, এইটা থাকে হচ্ছে ওই উদ্ভিদের মধ্যে, এটা থাকে সাধারণত সূচের মতো, সূচালো একটা জিনিস। এখানে লিখো সূচের মতো, সূচের মতো। কোথায় আর থাকে স্যার? বুঝি নাই। কোথায় থাকে এটা? এটা সূচের মতো উদ্ভিদ মানে কোথায় থাকে? অনেক সময় সাইটোপ্লাজমে থাকতে পারে, অনেক সময় কোষ গহ্বরের ভেতরে থাকতে পারে, ঠিক আছে। কিন্তু স্যার আমরা তো জানি যে বর্জ্য পদার্থ সবসময় কোষ গহ্বরের ভিতরে থাকে। না, এটা অনেক সময় দেখা যায়, এগুলো তো রাসায়নিক উপাদান, খনিজ পদার্থ, তো এগুলো অনেক সময় দেখা যায় যে তোমার ক্রিস্টাল হয়ে যায়, ক্রিস্টাল মানে শক্ত হয়ে যায়, শক্ত হয়ে কোষ গহ্বরের ভেতরেও থাকতে পারে, সাইটোপ্লাজমের মধ্যেও থাকতে পারে। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এই পদার্থগুলো অ্যাকচুয়ালি কোষের ভেতরে থাকে, কিন্তু এক্স্যাক্টলি কই থাকে এটা আসলে ওভাবে বলা যায় না। তাহলে দেখো যে রেজিন, ট্যানিন, গাম, আঠা, ল্যাটেক্স, জৈব অ্যাসিড, উদ্বায়ী বস্তু, খনিজ লবণ, ক্যালসিয়াম অক্সালেট আর ক্যালসিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে খনিজ লবণ। ক্যালসিয়াম অক্সালেটটা কিসের মতো থাকে বলতো? সূচের মতো। আর ক্যালসিয়াম কার্বনেটটা থাকে আঙ্গুরের থোকার মতো। এটা লিখে নাও, কিসের মতো? আঙুরের থোকার মতো। আঙ্গুরের থোকার মতো। ক্যালসিয়াম অক্সালেট যখন সূচের মতো থাকে তখন তাকে বলা হয় র্যাফাইড। কি বলা হয়? গ্রাফাইট। র্যাফাইড। আর যখন ক্যালসিয়াম কার্বনেটটা আঙ্গুরের থোকার মতো থাকে, এইটাকে বলা হয় সিস্টোলিথ। সিস্টোলিথ। ক্লিয়ার? একটু জি বলো। ভাইয়া। তাহলে বর্জ্য পদার্থ অনেকগুলো আছে, আমাদের নামগুলো ওভাবে মনে রাখার দরকার নাই। আমরা শুধু এই খনিজ পদার্থ বা খনিজ লবণটা মনে রাখবো। খনিজ লবণ দুই ধরনের, একটা ক্যালসিয়াম কার্বনেট, একটা ক্যালসিয়াম অক্সালেট, আরো অনেক থাকে কিন্তু এই দুইটা আমাদের বইয়ে আছে। ক্যালসিয়াম অক্সালেটটা কিসের মতো অবস্থান করে বলতো? সূচের মতো। সূচের মতো। এইটাকে কি বলা হয়? গ্রাফাইট বলা হয়। গ্রাফাইট। আর ক্যালসিয়াম কার্বনেট এটা কিসের মতো অবস্থান করে? আঙুরের থোকার মতো। আঙ্গুরের থোকার মতো। এটাকে কি বলা হয়? সিস্টোলিথ। সিস্টোলিথ। তাহলে আমাদের মোটামুটি অন্তঃস্থ নির্জীব বস্তু যেগুলো, এদের জীবন নাই, ওকে, এই নির্জীব বস্তুগুলো জানা হলো। এখন আমরা চলে যাব ভেতরে থাকা সজীব বস্তুগুলোতে। সজীব বস্তুগুলোর আবার তিনটা পার্ট। কয়টা পার্ট? তিনটা পার্ট। তিনটা পার্ট। সবার বাইরে কোষ প্রাচীর কিন্তু আমরা এখানে লিখে ফেলছি। কোষ প্রাচীর ভেদ করে যখন একটু ভেতরে যাব, সবার বাইরে যে জিনিসটা পাবো সেটাকে কি বলা হয়? কোষঝিল্লি। কোষ প্রাচীর থেকে একটু ভেতরে গেলে পাবো কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির আরো 6 থেকে 7টা নাম আমাদের বইয়ে আছে। কোষ ঝিল্লির এই পুরো চ্যাপ্টার জুড়ে অনেকগুলো নাম দেওয়া আছে। সেই সিমিলার নেম বা সমনাম যেগুলো আছে এগুলো একটু লিখে নাও। কোষ ঝিল্লির আরো কিছু নাম: কোষ পর্দা, কোষ পর্দা, তারপরে লিখো বায়োমেমব্রেন, বায়োমেমব্রেন, তারপরে লিখো সাইটোমেমব্রেন। সাইটো মানে কি? সেল। কোষীয়। সেল, সাইটো মানে সেল, একটু আগে পড়ছি। সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন, অথবা তোমার প্লাজমা মেমব্রেন, অথবা প্লাজমালেমা, প্লাজমালেমা।
অনেকগুলো নাম আছে, আমরা এই কয়েকটা নাম একটু লিখে নিই। বায়োমেমব্রেন, সাইটোমেমব্রেন, সেল মেমব্রেন, এটাও তো বলা হয় সাইটোমেমব্রেন বা সেল মেমব্রেন। সেল মেমব্রেন এটাও লিখে নাও। তাহলে এগুলো কি একই নাম, একই জিনিস। ওকে, জি তো ভাইয়া। এর মধ্যে মনে রাখবা প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন এই নামটা দিয়েছেন যিনি, তার নাম হচ্ছে কার্ল, কার্ল নাগিনি বলি আমি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কার্ল নাগেলি, কার্ল নাগেলি। আর প্লাজমা লেমা এই নামটা দিয়েছেন জে কিউ প্লাওয়ার, জে এগুলো কিউ কি ইম্পর্টেন্ট স্যার? প্লাওয়ার। অ্যাডমিশন টেস্টে ইম্পর্টেন্ট। ও যে কিউ প্লাওয়ার নামটা আসছিল বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে, যে প্লাজমা লেমা নামকরণ কে করেন। সবকিছু লাগবে না, আমি শেষে তোমাদের একাডেমিকের জন্য যেটুকু লাগবে সেটুকু আমি বলে দিব, সমস্যা নাই। কিন্তু ব্যাপারটা কি যে আমরা যদি প্রথম থেকেই ভালো কিছু করতে চাই, আমাদের শুধু অল্প পড়ার চিন্তা ভাবনা নিয়ে আগাইলে চলবে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের একাডেমিকের পরে অ্যাডমিশন নামে একটা জিনিস আছে। আমাদের মূল টার্গেট ভালো কোথাও চান্স পাওয়া। একাডেমিকে সবাই জিপিএ 5 পায়, জিপিএ 5 এর এখন আর ভ্যালু নাই, ভ্যালুলেস হয়ে গেছে। তো একাডেমিকটা পাশাপাশি আমাদেরকে অ্যাডমিশনের জন্য খেয়াল রাখতে হবে। আমি এজন্যই তোমাদের মূল বই ভিত্তিক যেটুকু লাগে আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছি, একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি কোষঝিল্লি এর নাম। কারো কোনো সমস্যা আছে এই নামগুলোতে? বলো। না ভাইয়া। প্লাজমা লেমার নামকরণটা করছে জে কিউ প্লাওয়ার, জে কিউ প্লাওয়ার, PLOWER, প্লাওয়ার। আচ্ছা, কোষ ঝিল্লিটা ভেদ করে যদি একটু ভেতরে যাই তাহলে কি পাবো? সাইটোপ্লাজম। কোষ ঝিল্লি ভেদ করে একটু ভেতরে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের আবার দুইটা পার্ট আছে। তোমরা পায়েস বা সেমাই খেয়েছো, সেমাইয়ের মধ্যে অনেক সময় কিসমিস থাকে না, পায়েসের জি। মধ্যেও দেওয়া হয়। তো এই সেমাই বা পায়েসের মধ্যে যেমন কিসমিস থাকে, ঠিক কোষের যে অঙ্গাণুগুলো সেগুলো এরকম কিছু একটা জিনিসের মধ্যে ডুবানো থাকে। এই যে সেমাইয়ের যে দুধটা বা সেমাইটা, তার মধ্যে স্থানে 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 কিসমিস গুলো ঢুকানো আছে। ঠিক তেমন আমাদের যে সাইটোপ্লাজমটা, সেই সাইটোপ্লাজমেরও কিছু কিছু জায়গায় ধরো এরকম একটা তরল, পুরাটা জুড়ে এরকম একটা ঘন অর্ধ তরল জেলির মতো পদার্থ, তার স্থানে স্থানে এরকম করে কিছু অঙ্গাণু আছে। কি আছে এগুলো? এগুলো কি অঙ্গাণু। অঙ্গাণু। তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি সাইটোপ্লাজমটাকে। একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা, একটা কি সাইটোপ্লাজমীয় মাতৃকা। মাতৃকা, এবং আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অঙ্গাণু। এখন আসো এই মাতৃকাটাকে আরো দুইটা নামে ডাকা হয়, এগুলো কিন্তু সিমিলার নাম, এর অংশ না। ওকে, জি ভাইয়া। মাতৃকার ইংরেজি নাম হচ্ছে ম্যাট্রিক্স। ইংরেজি নাম কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আরো দুইটা নাম, একটা হচ্ছে সাইটোসোল এবং আরেকটা হচ্ছে হায়ালোপ্লাজম। হায়ালোপ্লাজম। এইবারে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায়, এই যে কিছুদিন আগে যেটা হলো, এর আগের ব্যাচটা 24 তো এখনো পরীক্ষায় দেয়নি, 23 ব্যাচের ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এইটা থেকে প্রশ্ন আসছে যে সাইটোসোল নামকরণটি কে করেন। অ্যান্সার হচ্ছে AH লার্ডি। AH লার্ডি। সাইটোসোল নামটা কে দেন? লার্ডি। AHLARDY, AH লার্ডি। ওকে, তাহলে এই মাতৃকারই দুইটা নাম, একটা হচ্ছে সাইটোসোল আর একটা কি হায়ালোপ্লাজম। হায়ালোপ্লাজম। অঙ্গাণু এইটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। মাতৃকা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, মাতৃকার মধ্যে থাকে বিভিন্ন ধরনের অঙ্গাণু। এই অঙ্গাণুগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। অঙ্গাণুগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আবরণী বিহীন অঙ্গাণু, একটা কি আবরণী বিহীন। আবরণী বিহীন, এদের কোনো ঝিল্লি নেই। একটা হচ্ছে আবরণী যুক্ত।
আবরণী যুক্ত অঙ্গাণু। ঠিক আছে, এখন আসো এই যে আবরণী বিহীন অঙ্গাণুগুলো আছে এইটা আমরা মনে রাখবো, যুক্তগুলো মনে রাখার দরকার নাই। এখন আবরণী বিহীন অঙ্গাণুগুলো আমরা কি দিয়ে মনে রাখবো একটু লিখে নাও একটা লাইন, সেটা হচ্ছে প্রত্যেক মা মা ই সেরা। আবরণী বিহীন অঙ্গাণু মনে রাখার জন্য আমরা কোন লাইনটা মনে রাখবো বলো তো? প্রত্যেক মামারাই সেরা, মানে মামারাই না, যেভাবে বলছি সেভাবে বলো। মামাই সেরা স্যার। প্রত্যেক মামাই সেরা। ওকে, আচ্ছা, এখন প্রত্যেক দিয়ে মনে রাখবা প্রোটিওজোম। কি মনে রাখবা? প্রোটিওজোম। প্রোটিওজোম। প্রথম মা দিয়ে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল। পরের মা দিয়ে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট। আর ই দিয়ে লিখো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সে দিয়ে সেন্ট্রিওল। সেন্ট্রিওল। রা দিয়ে কি হবে? রাইবোজোম। রাইবোজোম। তাহলে অঙ্গাণুগুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আবরণী বিহীন, আরেকটা কি আবরণী যুক্ত। আবরণী যুক্ত। তার মধ্যে আবরণী বিহীন গুলো আমরা মনে রাখবো, কি দিয়ে মনে রাখবো বলো তো? লাইনটা বলো প্রত্যেক সবাই বলো। মামাই সেরা। প্রত্যেক মা মাই সেরা। তো এখানে প্রত্যেক দিয়ে কি মনে রেখেছি? প্রোটিওজোম। প্রোটিওজোম। মা, প্রথম মা, মা- পরের মা, ই, তিনটা দিয়ে কি মনে রেখেছি? মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন দেখো এই তিনটাকে একত্রে বলা হয় কোষ কঙ্কাল। এই তিনটাকে একত্রে কি বলা হয়? কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল। তাহলে যদি বলে কোষ কঙ্কাল কি আবরণী যুক্ত না আবরণী বিহীন? আবরণী বিহীন। কোষ কঙ্কালের ইংরেজি হচ্ছে সাইটোস্কেলিটন। যদি বলে সাইটোস্কেলিটন আবরণী যুক্ত না আবরণী বিহীন? আবরণী বিহীন। আবরণী বিহীন। ঠিক আছে, তাহলে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তিনটাকে আবার বলা হয় কোষ কঙ্কাল। তাহলে এই কোষ কঙ্কালও কি আবরণী বিহীন। বিহীন। সে দিয়ে কি বলতো? সেন্ট্রিওল। সেন্ট্রিওল। রা দিয়ে কি? রাইবোজোম। রাইবোজোম। ঠিক আছে, আর আবরণী যুক্ত তাহলে কি হবে? এখানে লিখো বাকি সব, বাকি যা আছে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, তারপরে হচ্ছে তোমার পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম, কোষ গহ্বর যা আছে সবকিছু কি বাকি সবকিছুই কি হবে? আবরণী যুক্ত। আবরণী যুক্ত। যুক্ত। তাহলে আমরা প্রথমে পড়লাম কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি ভেদ করে ভেতরে গেলাম, পেলাম সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের আবার কয়টা পার্ট পেলাম? দুইটা পার্ট পাইলাম, মাতৃকা আর অঙ্গাণু, মানে সাইটোপ্লাজমের মাতৃকাকে মধ্যে। ইংরেজিতে বলে ম্যাট্রিক্স, আর আরো দুইটা নাম হচ্ছে সাইটোসোল এবং হায়ালোপ্লাজম। হায়ালোপ্লাজম। এই সাইটোসোল নামকরণটা কে করছে? এইচ লার্ডি। এইচ লার্ডি। এবং 3 নাম্বার পার্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম বাদ দিয়ে 3 নাম্বার পার্ট কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস। 3 নাম্বার যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবার কয়টা জিনিস বলো তো, কয়টা পার্ট? চারটা চারটা। পার্ট। একটা হচ্ছে লিখো নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভিইএলওপি, এনভেলপ বা আবরণী বা মেমব্রেন যেটাই বলো। ওকে, নিউক্লিয়ার এনভেলপ। এরপরে লিখো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। এরপরে লিখো নিউক্লিওলাস এবং লাস্ট লিখো নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার RETICULUM, রেটিকুলাম, বা এটাকে বাংলায় বলে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন
তন্তু। তাহলে একটা কোষে ওভারঅল কি কি থাকে এইটুকু কি সবার ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে একটু আমাকে বলো তো, সবার বাইরে যেটা থাকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বহিস্থ মৃত বস্তু, বা যেটাকে আমরা বলছি কি কোষ কোষ প্রাচীর। প্রাচীর। এই কোষ প্রাচীরের ভেতরে যা কিছু আছে সবকিছুকে কি বলা হয়? প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্টে জীবিত অংশ আছে, মৃত আছে। জীবিত অংশটাকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের আবার তিনটা পার্ট। কয়টা পার্ট? তিনটা পার্ট। বাইরে থেকে ভেতরে আসতে গেলে প্রথমে পাবো কোষঝিল্লি, তারপরে পাবো সাইটোপ্লাজম, তারপরে পাবো নিউক্লিয়াস। একদম নিউক্লিয়াস। কেন্দ্রে পাবো নিউক্লিয়াস। এখন আসো, কোষঝিল্লি এর অনেকগুলো নাম পড়ছি। সাইটোপ্লাজমের দুইটা পার্ট, একটা হচ্ছে তরল অংশ জেলির মতো, সেটাকে বলে মাতৃকা বা ম্যাট্রিক্স বা সাইটোসোল বা হায়ালোপ্লাজম। আর আর কিছু হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণুগুলোকে কয় ভাগে ভাগ করছি বলতো? দুই ভাগে, আবরণী দুই বিহীন, ভাগে, আবরণী আবরণী যুক্ত। যুক্ত, আবরণী বিহীন। আবরণী বিহীন অঙ্গাণু কোনগুলো? প্রত্যেক মামাই সেরা, এখানে যতগুলো প্রত্যেক আছে সবগুলো। মামাই সেরা। প্রত্যেক দিয়ে প্রোটিওজোম, প্রথম মা দিয়ে মাইক্রোটিউবিউল, পরের মা দিয়ে মাইক্রোফিলামেন্ট, ই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সে দিয়ে সেন্ট্রিওল, রা দিয়ে রাইবোজোম। এগুলো হচ্ছে আবরণী বিহীন অঙ্গাণু। আর এরা বাদ দিয়ে বাকি সব হচ্ছে আবরণী যুক্ত অঙ্গাণু। ওকে, আচ্ছা এবার জি চলে ভাইয়া। আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পার্ট কি কি? চারটা। প্রথমে একটা আবরণী, তারপরে যে তরল অংশটা এটাকে নিউক্লিওপ্লাজম বলে। আর সবচেয়ে ঘন গোল একটা জিনিস আমরা আঁকি সেটাকে বলে নিউক্লিওলাস। এবং ভেতরে একটা জালিকার মতো, একটা সুতার মতো অংশ থাকে যেটাকে বলে নিউক্লিয়ার রেটিকুলাম। রেডিকুলাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা কোষের সজীব উপাদানগুলো। নির্জীব উপাদানগুলো আবার কি কি বলতো? ভেতরে থাকা কয় ভাগে ভাগ করেছি আমরা? তিন ভাইয়া ভাগে, ক্যামেরাটাকে সঞ্চয়। একটু সাইডে সরাই দেন দেখি। এই সাইডে। নিউক্লিয়াসের যে প্রকারগুলো, নিউক্লিয়াসেরটা। আচ্ছা, এই যে, ওকে। জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা বললাম যে আমাদের নির্জীব উপাদানগুলো, ভেতরে থাকা নির্জীব উপাদানগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কিছু কোষটা সঞ্চয় করে। এই সঞ্চয়ী উপাদান, একটু মাইক্রোফোন মিউট করো, হ্যাঁ, সাউন্ড আসছে। কিছু সঞ্চয় করে। সঞ্চয়ী উপাদানগুলোকে বলা হয় হচ্ছে, মানে সঞ্চয়ী উপাদান যেগুলো সেগুলো কি কি? আমরা যেই মেইন তিনটা খাবার খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর এরপরে কি নিঃসৃত পদার্থ? নিঃসৃত হয় কি? ফেনা, মনে রাখবা, ফেন। ফেন, PHEN, পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার। অনেকে এটাকে হাই পেন দিয়েও মনে রাখে, যেভাবে মনে রাখা মানে যার কাছে সহজ হয়। আমি ফেন দিয়েই মনে রাখতাম। আর এরপরে হচ্ছে বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ হচ্ছে রেজিন, ট্যানিন, গাম, আঠা, ল্যাটেক্স, উদ্বায়ী বস্তু, জৈব অ্যাসিড, এগুলো। তো এদের মধ্যে খনিজ পদার্থ থাকে বর্জ্য হিসেবে। তো সেগুলো আবার ক্রিস্টাল হয়ে যায়, মানে শক্ত একটা রূপ নেয়। এটা যদি এরকম সূচের মতো থাকে, ক্যালসিয়াম অক্সালেটটা, তখন তাকে কি বলে বলতো? গ্রাফাইট বলে। আর যদি ক্যালসিয়াম কার্বনেট আঙুরের থোকার মতো থাকে, তখন তাকে কি বলে? সিস্টোলিথ। সিস্টোলিক। তো আমাদের মোটামুটি একটা কোষের ভেতরে কি কি থাকে সেগুলো আমরা জেনে ফেলেছি। আমাদের আজকের ওভারঅল পড়াগুলো যদি আমি একবার বলি যে আমরা কি কি পড়লাম। প্রথমে আমরা পড়েছি একটা কোষ, এই কোষের কি কি বৈশিষ্ট্য থাকে। কোষ আণবিক এবং গাঠনিক বিভিন্ন উপাদান ধারণ করে, কাঁচামাল গ্রহণ করে, সেগুলোকে ইউজ করে শক্তি বানায়, শক্তি ব্যবহার করে বেড়ে ওঠে, উদ্দীপনায় সাড়া দেয়, অভিযোজিত হয়, হোমিওস্টেসিস মেনটেন করে, বিপাক নিয়ন্ত্রণ করে এবং আলটিমেটলি ইন্নালিল্লাহ, মারা যায়। আচ্ছা, মারা তারপরে যায়। কি হয়? এরপরে আমরা পড়ছি কোষতত্ত্ব বা থিওরি। থিওরি থেকে আমরা এখানে নামগুলো কিভাবে মনে রেখেছি? কোষতত্ত্ব দিয়েছেন কারা কারা? থিওরি থেকে থিওডোর সোয়ান, তারপরে সোয়ান থেকে স্লেইডেন, এবং লাস্টের নামটা রুডলফ ভিরকো। ভিরকো। ওকে, তিনি মেইনলি ওই কোষ বিভাজনের ধারণা দেন। এই জন্য কোষ বিভাজন চ্যাপ্টারটাতে গিয়ে তোমরা তার নাম আবার পাবা 2 অধ্যায়ে গিয়ে। ওকে, আচ্ছা এরপরে আসি হচ্ছে পরের অংশটাতে, যে আমরা আলোচনা করছি সাইটোলজি বা কোষবিদ্যা নিয়ে। যেখানে কোষের যাবতীয় অংশ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কোষবিদ্যা। কোষবিদ্যার জনক নরমালটা যেটা, সেটা হচ্ছে রবার্ট হুক, কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। ওকে, আচ্ছা কোষবিদ্যার পরে পড়ছি কোষের আকার। আকারে অনেকগুলো জিনিস পড়ছি, কি কি একক ইউজ করা হয় সেগুলো পড়েছি।
তার সাথে আমরা পড়েছি পৃথিবীতে সবচেয়ে বড় কোষ কোনটা বলতো? উট পাখির ডিম। পরিমাপ কত? 17 সেন্টিমিটার বাই 12.5 সেন্টিমিটার। 12.5 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে সবচেয়ে ছোট পৃথিবীতে হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটার ডাক নাম হচ্ছে পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ওকে। আর মানব দেহের সবচেয়ে বড় কোষ মোটর নিউরন, 1.37 মিটার লম্বা। আর সবচেয়ে ছোট কোষ হচ্ছে, এখানে একটা কন্ট্রোভার্সি আছে, অনুচক্রিকা আবুল হাসান স্যার, শুক্রাণু গাজী আজমল স্যার। ওকে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে আমাদের উদ্ভিদের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে র্যামি নামক গাছের তন্তু, সবচেয়ে বড় কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। আচ্ছা স্যার, একটা কোশ্চেন, এই যে হচ্ছে বলো। সবচেয়ে লম্বা কোষ যেই মানে র্যামি গাছের তন্তু, র্যামি গাছটা কি মানে আমাদের দেশে পাওয়া যায় না? সম্ভবত যায়। মানে এখন র্যামি গাছটা মানে ওটা কি কোনো ফলের গাছ না ফুলের গাছ নাকি জঙ্গলের মধ্যে হয় স্যার? এটা আমার ধারণা নাই। তুমি একটু গুগল করলে এটা পেয়ে যাবা। ঠিক আচ্ছা আছে। ভাইয়া, যেই ঠিক আছে। জিনিসগুলো সম্পর্কে ধরো যে কোশ্চিন অ্যারাইজ করতেছে, সামনাসামনি দেখার ইচ্ছা হচ্ছে, তো একটু সেগুলো গুগল করবা। এখন ইন্টারনেট অনেক অ্যাডভান্সড। ঠিক জি আছে। ভাইয়া। তো অনেক কিছু হ্যাঁ। হয়তো আমার অজানা থাকতেই পারে, স্বাভাবিক। যেমন গতদিন একটা জিনিস পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ডিএনএ রেপ্লিকেশন সেটা আসলে কোথায় আবিষ্কার করে, ওখানে একটা জিনিস আছে মানব হেলা কোষ। এই হেলা কোষটা কি, এটা আমি আসলে এখনো খুঁজে পাইনি। ঠিক আছে। তো এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আসলে জাস্ট বইয়ে লিখা, তো তারা কোন ওয়ার্ডের বাংলা এটা করছে সেটা আগে জানা দরকার। এই হচ্ছে কথা। তো যাই হোক, আমরা এরপরে কি জেনেছি, কোষের আকার আকৃতি পড়লাম। এভারেস্টটা জেনেছি, এভারেস্ট আকার হচ্ছে 10 মাইক্রোমিটার ব্যাস, আর ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম। ওকে। আচ্ছা, তারপরে আমরা পড়েছি যে একটা কোষে কি কি থাকে, সেটা আমি একবার ওভারভিউ করেছি। বাইরে থাকে মৃত কোষ প্রাচীর, ভেতরে যা কিছু আছে পুরোটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। এর আবার দুইটা পার্ট, নির্জীব অংশ, সজীব অংশ। সজীবের আবার তিনটা পার্ট, বাইরে ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। ঝিল্লির অনেকগুলো নাম পড়েছি। সাইটোপ্লাজমের দুইটা পার্ট পেয়েছি, একটা মাতৃকা একটা অঙ্গাণু। মাতৃকার আবার দুইটা নাম পেয়েছি, সাইটোসোল, হায়ালোপ্লাজম। সাইটোসোল নামটা দিয়েছেন এইচ লার্ডি। আর অঙ্গাণু আবরণীবিহীন, আবরণীযুক্ত। আবরণীবিহীন গুলো আমরা মনে রেখেছি যে আবরণীবিহীন হচ্ছে প্রত্যেক মামাই সেরা। প্রোটিওজোম, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটা মিলে কোষ কঙ্কাল। সেন্ট্রিওল এবং রাইবোজোম, এগুলো হচ্ছে আবরণীবিহীন। আর বাকি যত অঙ্গাণু আছে সবই আবরণীযুক্ত। তাহলে আমাদের মোটামুটি সাইটোপ্লাজম শেষ, এবার আসে নিউক্লিয়াস। এর চারটা পার্ট, মনে রাখবা নামগুলো, পরে আমরা ডিটেইলস পড়বো। এরপরে আসি হচ্ছে নির্জীব বস্তু সঞ্চয়ী, নিঃসৃত এবং বর্জ্য। সঞ্চয়ের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিঃসৃত পদার্থের মধ্যে আছে পিএইচইএন, পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার। আর বর্জ্য পদার্থের মধ্যে রেজিন, ট্যানিন, গাম, আঠা, ল্যাটেক্স, উদ্বায়ী বস্তু, জৈব অ্যাসিড, এগুলো। খনিজ লবণ আছে এখানে, আমরা মনে রাখবো র্যাফাইড আর সিস্টোলিন। এখন বলো ভাইয়া আজকের, কোশ্চেন আছে। হ্যাঁ আজকের পড়ায় এই কারো যে কোনো প্রশ্ন থাকলে বলো। মিশ্রিত পদার্থ যে নেকটার, তাই না? এই নেকটারটা আসলে কি, ওটার কাজ কি, ওটা কি করে, ওটা দেখতে কেমন? নেকটার, এটা নেকটার হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক সংকেতটা আমার এই মুহূর্তে মনে নাই। দাঁড়াও। না মানে ওটা আসলে কি করে, ওটা বলতে চাচ্ছি আর কি। হরমোন তো উদ্দীপনা যোগায়, এনজাইম ও সেম কাজই করে, মানে এটার নেকটারে কাজটা কোথায়? নেকটারের কাজ হচ্ছে, না এটার কাজটা আমারও জানা নাই, দেখতে হবে। এটা বইয়ের আর কোথাও নাই, এই একটা জায়গায় এই ওয়ার্ডটা আছে, তো কখনো ওভাবে জেনে জানানো হয় নাই। ঠিক আছে, আমি এটা জেনে তোমাকে তোমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চিন আছে? ভাইয়া আর আপনার এই বোর্ডটা কি অনেক বড় নাকি ছোট, একটু দেখতে চাই। বোর্ডটা ছোট, খুব বেশি বড় না। আমার ছোট। মেইন বোর্ড যেটা আছে সেটা রাজশাহীতে 6 ফিট বাই 4 ফিট, ওয়াল বোর্ড, কিন্তু ওয়ালে ক্লাস নিলে অনেকের লেখাগুলো দেখতে পায় না, ওই নেটওয়ার্কের প্রবলেমের জন্য ঝামেলা হয়। তো যার কারণে আমি এখানেই ক্লাস নেই। তো এই হচ্ছে অবস্থা। এটা কি স্যার বইয়ের মতো? না না না, বইয়ের মতো না, আরো বড়, আরো বড়। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে একটু দেখি।